পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানামনগর। প্রাচীন সোনারগাঁর এই তিনটি নগরের মধ্যে পানামনগর ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। এক সময়ে আধিপত্যের জৌলসে যেই শহর বিস্তার লাভ করেছিল, আজ সেটি প্রায় মৃত অবস্থায় পড়ে আছে। চলুন আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সেই মৃত পানামনগরী। পানামনগরীতে যাওয়ার জন্য যখন নারায়ণগঞ্জের চিটাগাং রোডে আসি, তখন ঘড়ির কাঁটায় প্রায় 3টা বাজে। প্রথমে এখান থেকে বাসে চড়ে যেতে হবে মোগরাপাড়া বাস স্ট্যান্ড এবং সেখান থেকে সিএনজি বা অটো রিক্সায় করে চলে যাব গন্তব্যস্থলে। তবে যারা ঢাকা কিংবা ঢাকার বাহির থেকে আসতে চাচ্ছেন, তারা চলে যাবেন গুলিস্তান। গুলিস্তান থেকে প্রতি 20 মিনিট পর পর স্বদেশ, দোয়েল, নাফ, বোরাক সহ আরও বেশ কয়েকটি কোম্পানির বাস ছেড়ে যায়। এসি বাসে 70 থেকে 80 টাকা আর নন এসি বাসে 50 টাকায় চলে যেতে পারবেন মোগরাপাড়ায়। বাসে ওঠার অল্প সময়ের মধ্যেই চলে আসলাম কাশপুর ব্রিজে। আর এখানে আসলেই দেখতে পাবেন শীতলক্ষ্যা নদীর আসল সৌন্দর্য। দেশ এবং বিদেশের বড় বড় পণ্যবাহী জাহাজগুলো এখান দিয়েই চলাচল করে থাকে। এই শীতলক্ষ্যা নদীর দিকে তাকিয়ে কোনো এক কবি বলেছিলেন, অতুল জলের নদী শীতলক্ষ্যা, তুমি আসন করে নিয়েছো আমার হৃদয়, তোমার সজল চলা 2 তীর ছুঁয়ে মনে টানে জলছাপ, তুমি অনুপমী। কাশপুর ব্রিজ থেকে নামার সময় মাথাটা একটু উঁচু করলে দেখবেন বিভিন্ন কোম্পানির সাইনবোর্ড। নারায়ণগঞ্জ যেহেতু একটি শিল্প এলাকা, তাই এটা দেখাই স্বাভাবিক। প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁতে যাচ্ছি, এটা ভেবেই নিজের মধ্যে একটা অন্যরকম শিহরণ জেগে ওঠে। একসময় এই শহরগুলোই ছিল বাংলার সবচেয়ে মেইন সড়ক এবং এই পথ দিয়ে বাংলার নবাবগণ চলাচল করতেন। যেহেতু আমরা লোকাল বাসে উঠেছি, তাই যাত্রাপথে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। যাই হোক, তবে যাত্রাপথের সময়টা বেশি না হওয়াতে এটা তেমন বেশি ইফেক্ট পড়বে না। এবার আসুন নারায়ণগঞ্জের সৌন্দর্য দেখতে দেখতে এর ইতিহাস সম্পর্কে আমরা কিছু জেনে নেই। এক সময় কলকাতা ও আসাম থেকে যাত্রী এবং মালামাল নিয়ে নারায়ণগঞ্জ নৌবন্দরে স্টিমার ভিড়ত। এ সময় রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য স্থান ভ্রমণের একমাত্র পথ ছিল নারায়ণগঞ্জ নদী বন্দর। এই জন্য নারায়ণগঞ্জকে বাংলার প্রবেশদ্বার বলা হতো। তবে নামকরণের বিষয়টা যেটা জানতে পারি, পলাশী যুদ্ধে যেসব ব্যক্তি ইংরেজদের সাহায্য ও সহযোগিতা করেছিল, তাদের প্রত্যেকে ইংরেজ সরকার পুরস্কৃত করে। এই সুবাদে লক্ষ্মীনারায়ণ ঠাকুর একটি দলিলের মাধ্যমে এই অঞ্চল ভোগসত্ত্ব লাভ করেন। এই অঞ্চলকে নারায়ণগঞ্জ নামে অভিহিত করা হয়। তবে দেখতে না দেখতেই চলে আসলাম মোগরাপাড়া বাস স্ট্যান্ডে। আমার সামনে যে সিএনজিগুলো দেখা যাচ্ছে, এই সিএনজিগুলোর মাধ্যমে আমরা চলে যাব পানামনগরীতে। এই সংকীর্ণ রাস্তাটি দেখলে হয়তোবা আপনি ভাবতে পারেন এটা কোনো সাধারণ রাস্তা, কিন্তু এটি আমার কাছে মোটেও কোনো সাধারণ রাস্তা মনে হয়নি। কারণ এই রাস্তা ধরেই হেঁটেছিল বহু নবাবগণ এবং এর ইতিহাস রয়েছে অনেক। রাস্তা ধরে একটু সামনে আগালেই চোখের সামনে ভেসে উঠবে সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্ট এবং এর সৌন্দর্য আপনাকে খুবই মুগ্ধ করে তুলবে। জীবনে বহুবার এর নাম শুনেছি, কিন্তু কখনো সচক্ষে দেখা হয়নি, তবে আজকে তা চোখের সামনে ভেসে উঠল। অবশেষে সকল ক্লান্তি দূর করে চলে আসলাম পানামনগরীতে। রাজধানী ঢাকা থেকে 30 কিলোমিটার দক্ষিণ পূর্বে পানামনগরের অবস্থান। 19 শতকের গোড়ার দিকে ধনাঢ্য হিন্দু বণিকদের দ্বারা পানামনগরের গোড়াপত্তন ঘটে। পূর্ব দক্ষিণে বিস্তৃত প্রায় 600 মিটার দীর্ঘ ও 5 মিটার প্রশস্ত একটি সড়কের দুই পাশে সুরম্য মোট 52টি ভবন নিয়ে পানামনগর। ভবনগুলির অধিকাংশ আয়তাকার এবং উত্তর দক্ষিণে বিস্তৃত। উচ্চতা 1 তলা থেকে 3 তলা। স্থাপত্য শৈলীতে ইউরোপীয় শিল্পরীতির সাথে মুঘল শিল্পরীতির মিশ্রণ লক্ষ্য করা যায়। এছাড়া নির্মাণ শৈলীতে স্থানীয় কারিগরদের শিল্প কুশলতা প্রয়োগও ঘটেছে। বিভিন্ন পরিমাপের ইটের সঙ্গে চুন সুরকির আস্তরণ দিয়ে নির্মাণ করা হয়েছে এই সমস্ত ভবনগুলো। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে রয়েছে 21টি বাড়ি। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত। উচ্চতা 1 তলা থেকে 3 তলা। বাড়িগুলোর স্থাপত্যের ঔপনিবেশিকতা ছাড়াও মোগল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্যশৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়।
প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতার ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্লকেট। বাংলাদেশে পানাম নগরীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এ নিয়ে 2010 খ্রিস্টাব্দে তৈরি হয় সুবর্ণগ্রাম নামে একটি ডকুমেন্ট ড্রামা। নাটকটি রচনা করেন ইলোরা লিলিত এবং পরিচালনা করেন ফারুকে আজম। এছাড়াও 2010 খ্রিস্টাব্দে নাসিরউদ্দিন ইউসুফের পরিচালনায় গেরিলা নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র চিত্রায়ন সম্পন্ন হয় পানাম নগরীতে। চলচ্চিত্রে মুক্তিযুদ্ধপূর্ব বাংলাদেশকে তুলে ধরতে পানাম নগরীকে বেছে নেওয়া হয়েছে, আর এই ছবিটি মুক্তি পেয়েছে 2011 খ্রিস্টাব্দে।